দেখতে দেখতে বছর ঘুরে আবার চলে এসেছে মাহে রমজান। আর বেশি দিন কিন্তু নেই রমজানের। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা হায়াত দান করেছেন, যে আরেকটা রমজান আমরা পেয়েছি, সেজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। একটু শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ চট্টগ্রাম থেকে বেরিয়ে এসে একাধারে কিন্তু ঘরের কাজ করে নিচ্ছি। তো এই জন্য আর কি শরীরটা একটু দুর্বল লাগছে। তো কিছু করার নেই, যেহেতু রমজান চলে এসেছে, একটু কাজগুলো তো এগিয়ে রাখতেই হবে। তো রমজান প্রস্তুতি সবাই তো দেখলাম আপুরা অনেক সুন্দর মতো নিয়ে নিয়েছে। তা আমার রমজান প্রস্তুতি তেমন কিছু আমি আসলে ফ্রোজেন করে রাখি না। আমরা ইফতারিতে এত বেশি ভাজা পোড়া আসলে খাই না, যদি খাই তাহলে ওটা করেই নিই। তো রমজান প্রস্তুতি হিসেবে আমি অনলাইন থেকে কিছু বই কিনেছিলাম, যেগুলো পড়া খুবই জরুরি। তো এই যে আমার রমজান প্রস্তুতি, এটা আমি পড়ে শেষ করব রমজানের আগে, এই প্ল্যান করি পড়া শুরু করেছি আর কি। খুবই সুন্দর মতো এখানে প্রস্তুতি কেমন হওয়া উচিত আসলে এগুলো দেওয়া আছে। আর এই যে বুকমার্কগুলো দেখতে পাচ্ছেন, এই বুকমার্কগুলো দিয়েছে বইয়ের সাথেই। খুবই সুন্দর ছিল বুকমার্কসগুলো। তো এক পাশে রেখে দিলাম। আর এই যে আমি তো শুরু করেছি, খুবই বিস্তারিতভাবে এবং সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে প্রস্তুতি নেওয়া আসলে উচিত, বা আমরা কি ওরকমভাবে করতে পারছি। অতটুকু না পারি, অল্প একটু যদি আমরা চেষ্টা করি, চেষ্টার তো ত্রুটি থাকা দরকার নাই। তো সেজন্য আর কি চেষ্টার যাতে কোনো ত্রুটি না থাকে, আমি একদম সর্বাত্মকভাবে চেষ্টা করছি, কিছুটা হলেও এরকমভাবে প্রস্তুতিটা নেওয়ার। আর ছোটোখাটো নিজের মতো করে একটা প্ল্যান তৈরি করে নিচ্ছি যে কিভাবে শুরু করব কাজ আর কিভাবে আমলটা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সবগুলো বই আস্তে আস্তে পড়ব, কিন্তু এখন আমি আমার রমজান প্রস্তুতি এটা আগে শেষ করব আর কি। আর আরিফ আজাদ, ওনার বই আমি এখন খুবই পড়ি আর ভালোও লাগে আমার। তো ওনার 3টা বই প্রি অর্ডারে নিয়েছিলাম, তো এগুলোও এসে গেছে। কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, এটা তো গত বছরের, তো এটাও শেষ হয়ে গেছে আমার পড়া। আর এখন আমি শুরু করেছি উমরা সফরের গল্প, কথা বলো জয়তুন বৃক্ষ, এই বইটা পড়ার জন্য আর কি। রমজানে তো বাচ্চাদের স্কুল খোলা থাকবে, তো সেজন্য ভাবছি যে কিভাবে কি করব। তো এখন আমি চলে এসেছি বইগুলো রেখে কাজ করতে। এই যে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে কিন্তু অনেক ভালোভাবে সবগুলো পরিষ্কার করেছিলাম। আর এখন জানালার পর্দা সরিয়ে দেখতে পাচ্ছি যে এই জায়গাতে অনেকটাই মাকড়সা জমে গেছে। আর আজকে আমি এই পর্দাগুলো ধুয়ে দিব। তো আগে পর্দাগুলো নামিয়ে নিচ্ছি, এরপর পুরো জানালাটা ভালো করে ক্লিন করে নিব। রোজার আগে সব ভারী কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিলে মনে হয় যে ভালো আর কি, কারণ রোজা রেখে সময় তো কম থাকে, আর দেখা যায় যে সময়টা কুলানো যায় না। সেজন্য আমি ভাবলাম যে পরিষ্কার করে নিই। এই যে দেখতে পাচ্ছেন হাত পুরো বালুতে ভরে গেছে, এত ধুলাবালি যে কোত্থেকে আসে আল্লাহ পাক জানেন। ডিটারজেন্ট দিয়ে একটু গরম পানিও অ্যাড করেছি, হালকা কুসুম গরম পানিতে আমি ভালোভাবে আগে ভিজিয়ে নিচ্ছি। এরপর বাকি কাজগুলো করে এসে এক ফাঁকে এগুলো ধুয়ে দিব। এখন আমি জানালাটা পরিষ্কার করে নেব আর ফ্যান পরিষ্কার করে নেব। বেডশিটও তুলে নিয়েছি, ওটার ভিডিও করে নিই। আসলে কাজ করার মধ্যে ভিডিও করতে গেলে দেখা যায় লেট হয়ে যায়, সেজন্য আমি আসলে কাজ করার টাইমে ভিডিও করতে পারি না। জানালাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ফ্যান পরিষ্কার করে নিয়েছি, আর কাঠের যে চাদরটা এটাও তুলে ধুয়ে দিয়েছি, আর নতুন আরেকটা বিছিয়ে নিয়েছি। এই প্রচুর পরিমাণ ধুলোবালি পড়েছে, বুঝতেই পারছেন। তো এগুলোকে ক্লিন করতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। এরপরে ক্লিন করার পর এইখানে আমি পর্দাগুলো ধুয়ে দিয়েছি।
হাতেই ধুয়েছি পর্দাগুলো। তো পর্দাগুলো ছড়িয়ে দিয়ে এসে এই যে রান্নাঘরের তাকটাতে দেখলাম যে এই যে কালো কালো তেলের যে ছিটা বা ময়লা এগুলো পড়ে আছে। তো প্রথমে আমি ডিটারজেন্ট আর হচ্ছে গরম পানি একদম ভালোভাবে মিক্স করে এই তারের জালিটা দিয়ে ঘষে নিচ্ছি। এটা একদম ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। এভাবে ঘষে নিলে আমার মনে হয় যে সহজ হয় আর কি। এরপর একটা ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিই, তাতেই অনেক সুন্দর ক্লিন হয়ে যায়। এর ফাঁকে আমি রান্নাঘরের জানালাটাও ক্লিন করেছি, কিন্তু আর ভিডিও করিনি। রান্নাঘরের জানালা ক্লিন করা তো অনেকটা সময় নেয়। তো হাতের অবস্থা খুবই খারাপ, হাত একদম ব্যথা করতেছিল, কারণ ডান হাত দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করতে হয়। আর ঘষা মাজা করলে তো হাত ব্যথা হবে, এটাই স্বাভাবিক। তো আমি এই ওয়ালটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, যাতে করে আমার আর 1 মাস বা 15 দিন তো খুব সুন্দর মতন এটা ক্লিন থাকবে ইনশাল্লাহ। আর এর পরবর্তীতে আবার নয়তো আর একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। এই যে মোছার পর একদম সুন্দর ক্লিন আর চকচকে হয়ে গেছে। এভাবেই আমি সবসময় ক্লিন করি, এটাই আমার কাছে সহজ। আর এত কিছু আসলে ব্যবহার করি না আমি। দেখা যায় যে গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে খুবই তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। এরপর আমি চলে এসেছি রান্নাবান্নায়। যা কাজ করি না কেন রান্নাবান্না তো করতেই হবে। তো যখন চট্টগ্রাম গিয়েছিলাম, আমার শ্বশুর ওনার হাতের লাগানো কলা যে রান্না করার যে কলাগুলো এগুলো লাগিয়েছিলেন আর কি, গাছে ধরেছে। তো এগুলো দিয়ে দিয়েছিলেন সাথে করে, তো অনেকগুলো দিয়েছেন। রান্না করেছি, প্লাস আজকে হচ্ছে কাঁচা কলার কাবাব বানাবো। প্রথমে দেখতে পেয়েছেন সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানিটা ছেঁকে একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। কলাটা ম্যাশ করে দিয়েছে মাহিরা। এরপর আমি এক ফাঁকে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নিয়েছি। এরপরে দিয়েছি একটু পরিমাণ হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে চাট মশলা। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি। এভাবে কাঁচকলার যে কাবাবটা বানানো হয় একদমই মনে হয় যে চিকেনের কাবাব এরকমই লাগে, খেতে খুবই টেস্টি হয়। বাচ্চারা তো বুঝতেই পারবে না যে আপনি কি বানিয়েছেন। একদিন ট্রাই করে দেখবেন। আর কারা কারা এভাবে ট্রাই করেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। তো মিক্স করা হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। তো আর কয়েকটা দিলাম, অল্প তেলেই ভাজছি, ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। এই তো কাঁচকলার কাবাব বা বড়া যেটাই বলি না কেন কমপ্লিট। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা যদি কেউ ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু একবার ট্রাই করতেই পারেন, তারপর বলবেন যে আসলেই তো অনেক মজাদার। তো এর সাথে আমি মাছ রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, ওগুলো আর ভিডিও করিনি, কারণ রান্না বসে বসে মাঝে আমি আরও কাজ করছিলাম। তো রমজানের প্রস্তুতি হিসেবে টুকটাক বাজারও করে নেওয়া হয়েছে। তো ছোলা আনা হয়েছে, ছোলাগুলো বেছে আমি ভালোভাবে ধুয়ে এখানে ভিজিয়ে দিয়েছি। সারা রাত ভেজানোর পর আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একদম ভালোভাবে যেদিন যতটুকু দরকার বা তার চেয়েও একটু বেশি এভাবে করে প্যাক করে নিব। দেখা যায় যে এগুলো প্যাক করে রাখলে আমার প্রতিদিন যে সিদ্ধ করার যে ঝামেলাটা এটা থাকবে না। তো এর জন্য আর কি। তো আমি তো আর ফ্রোজেন এত বেশি করি না, সেজন্য ছোলাটা আগে যদি আমি রেডি করে রেখে দিই সিদ্ধ করে, তো একটা কাজ গোছানো থাকলো আর কি। এখানে আমি যে সিদ্ধ করে প্যাক করে ঠান্ডা হতে দিয়েছি। তো ঠান্ডা হলে বক্সে করে ফ্রোজেন করে নেব। ভিডিওর এই পর্যায়ে আরেকটা কমন রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। তো এই পর্যায়ে আমি রসুনগুলো ছিলে নিব, ছিলে ব্লেন্ড করে রাখবো আর কি।
যেহেতু মশলা তো লাগেই, আর রসুন, আদা, পেঁয়াজ এগুলো যদি মশলা করা থাকে রান্না করতে কিন্তু অনেকটাই সহজ হয়। তো এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে রেখে দিব। মশলা ব্লেন্ড করা থাকলে রান্না বান্না হয়ে যায় সহজ। আর এখানে রসুন, আদা, পেঁয়াজ, জিরা, ধনিয়া এগুলো আমি ব্লেন্ড করে রেখে দিব। আজকের ভিডিওটা দেখবার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।